আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। উলামা উদ্যোক্তা কাফেলা গ্রুপের পঞ্চম নাম্বার বেস, এটা 5 নম্বর বেসের আজকে আমাদের ক্লাসের মডিউল। আজকে আমাদের ক্লাস 4 নম্বর। এই মডিউল হচ্ছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেক্ট টুল, আইডপার টুল, কালার স্যাম্পলার টুল, নোট টুল, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। তাহলে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল কাকে বলে আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা একটা পিকচার নিয়ে আসব। ওপেন করে আমরা যে কোনো একটা পিকচার নিতে পারি। ডেস্কটপে গেলাম, এখানে গেলাম, ধরুন এটাকে নিয়ে নেই। আমরা ক্রপ করব। ক্রপ মানে ছোট করা, কাটা। ঠিক আছে, ক্রপ মানে কাটা। এই যে আমরা এই 4টা টুলের সাথে আমরা পরিচিত হয়েছিলাম, এটার নাম হচ্ছে ক্রপ। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যাওয়ার পর আমরা দেখেন চতুর্দিক দিয়ে একটা এরিয়া এই পিকচারটাকে ধরে ফেলছে। আমরা যদি রেখে ধরে এইভাবে একটু টান মারি, মাইরা ছেড়ে দেই, দেখেন ওই পাশটা ডিসেবল হয়ে গেছে। আমরা যদি এখন কিবোর্ড থেকে এন্টার অথবা উপরে দেখেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক দিলে শুধু এতটুকুই থাকবে, বাকিটা চলে যাবে। ঠিক আছে, আবার আমরা পিছনের দিকে চলে গেলাম। তারপরে আমরা এখানে আসি। আমরা যদি এখান থেকে কিছু নাম্বার আছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমরা রাখতে চাই, দেখেন 8.5 ইন্টু 11। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা সাইজ আমাদের সামনে ধরে নিছে। আমরা এই সাইজে একটা ডকুমেন্ট নেব। এখন দেখেন উপরে সাইজটা উঠে গেছে 8.5, এখানে আছে 11। আমরা যদি ঠিক চিহ্নতে দেই, এটা কেটে গেল। ঠিক আছে, কত ইঞ্চি বা কত ইঞ্চি এখানে আছে। আমরা ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি, যেমন লিখে দিলাম 15 ইঞ্চ, IN, ইঞ্চি মানে IN। এখানে দিব 10, আবার দিব IN। এটা এইভাবে 10 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, এইভাবে 10 ইঞ্চি হয়েছে, এইভাবে 15 ইঞ্চি হয়েছে। আমরা যদি এখানে 10 ইঞ্চি দিই, এটাকে 10 করে দিলাম, আর এটাকে 15 করে দিলাম। এইভাবে হয়ে গেল 10 এবং 15। আমরা যদি উপরে টিক চিহ্নতে ক্লিক দিই, দেখেন এটা হয় নাই। ক্রপ 10 ইঞ্চি, 15 ইঞ্চি। এখানে আমরা দেব 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 15। এখানে দিব 10, এন্টার দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে টিক চিহ্নতে দিব। এটা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি হয়ে গেল। এটা যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি আমরা কিভাবে বুঝবো? আমাদের বোঝার একটা উপায় আছে। দেখেন এই যে জিরো বরাবর আছে, আর এদিক দিয়ে হচ্ছে এই যে দেখেন 15 বরাবর। আমরা এটাকে আরও একটি সহজ উপায়ে দেখতে পারি।
যেমন দেখেন ইমেজ, ইমেজ থেকে আমরা যাব ইমেজ সাইজ। ইমেজ সাইজে যদি আমরা ক্লিক করি, এখানে পিক্সেলে আছে, এখানে দেখেন ইঞ্চি, দেখেন 15 ইঞ্চি এবং 10 ইঞ্চি। ঠিক আছে, তো আমাদের রেজুলেশনটাকে আমরা বাড়ায় আমরা 300 দিয়ে দিতে পারি, তাহলে একটু বড় হবে। দেখছেন, আবার আমরা এটাকে ছোট করে নিই, এখন একটু বড় হয়েছে, ক্লিয়ার হয়েছে, রেজুলেশন হাই হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্রপ টুল। আমরা ইচ্ছা করলে এখানে নাম্বার দিয়ে আমরা করতে পারি, আবার ইচ্ছে করলে এখান থেকে আমরা কোনো একটা নাম্বার নিয়েও করতে পারি। আবার এখান থেকে আমরা এভাবে দিলে যতটুকু দরকার আমরা টেনে টেনে করতে পারি। এটাতে দিলে তাও আমরা টেনে টেনে এক সমান পরিমাণ করতে পারি। তারপর সাইজ অ্যান্ড রেজুলেশন, এখানে আমরা ক্লিক দিলে দেখেন রেজুলেশন সহ আসবে। এখন আমরা আসি বেশিরভাগ যেটা আমাদের প্রয়োজন হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, পাসপোর্ট সাইজ। আমরা পাসপোর্ট সাইজের ছবিটা কিভাবে করব? আমরা করব এখানে ইঞ্চির জায়গায় আমরা দেব মিলিমিটার। মিলিমিটার এখানে আমরা দিয়ে দিব 40 মিলিমিটার, এখানে দেব 50 মিলিমিটার। ওই যে মিলিমিটার দেওয়া 40 50, এখানে দেব আমরা 300। ঠিক আছে, এটাতে টিক দিলে এটা সেভ হয়ে থাকবে। ওকে, এই যে 40 এবং 50 300 রেজুলেশনে। ওকে, এইটা হয়েছে আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবির সাইজ। আমরা ওকে দিলাম, এই যে পাসপোর্ট সাইজ হয়ে গেল। এটাকে বড় করে নিই। ঠিক আছে, এটা কিন্তু পাসপোর্ট সাইজ। আমরা এইভাবে পাসপোর্ট সাইজের ছবিকে ক্রপ করে নিউ ডকুমেন্টে যাইয়া এখান থেকে আমরা A4 সাইজের একটা ছবি নিব। A4 সাইজ কীভাবে আনবো? ইন্টারন্যাশনাল পেপারে আমরা যাব, এখানে কাস্টম থাকবে, আমরা যাব কোথায়? ইন্টারন্যাশনাল পেপার। যাওয়ার পরে A4 আসবে, এই যে A4 A6 A5 A3, এইভাবে আমরা A4-এ ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দিলাম। দিয়ে আমরা কিন্তু আরও একটা জিনিস খেয়াল রাখবো, নিউতে যাওয়ার পর এটা A4 সাইজটাকে 300 রেজুলেশন আছে কিনা। যদি রেজুলেশন কম থাকে তাহলে হবে না, 300 রেজুলেশন থাকতে হবে। তাহলে আমরা এটা 300 রেজুলেশনে একটা পেজ নিলাম। এই পাশে আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা, আমরা এটাকে আনলক করব লেয়ার থেকে, ডাবল ক্লিক। ওকে, এই ছবিটাকে আমরা ধরে ওইখানে নিয়ে এখানে ছেড়ে দেব। দেখেন পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। আমরা ওয়ালটা ধরে শিফট ধরে টান দিলে আরও একটি হবে। আবার শিফট ধরে এটাতে ক্লিক দিলাম, ডাবল দুইটা নিয়ে আবার এদিকে নিয়ে আসলাম। এইভাবে পাসপোর্ট সাইজের ছবি একত্রিত করে আমরা যারা প্রিন্টের কাজ করি আমরা প্রিন্ট করব। ঠিক আছে, এই হচ্ছে ছবির সাইজ নিয়ে আমরা কথা বললাম, ক্রপ নিয়ে আমরা কথা বললাম। এরপর আমাদের কাজ হয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি এটা এখন আমরা দেখব। আমরা আসি সবাই, মাঝে মাঝে আওয়াজ দিয়েন। পার্সপেক্টিভ মানে এই যে এটা, এই যে পার্সপেক্টিভে গেলাম, এই যে এটা একটু বাঁকা আছে, আমরা চাই চতুর্দিকের যে ব্যাকগ্রাউন্ড ওটাকে সরিয়ে এই বইটাকে আমরা সোজা করব। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, পার্সপেক্টিভ কিন্তু 4টা কর্নার হবে, 4বার ক্লিক করতে পারবো। এই যে একটা ক্লিক দিলাম যে আমাদেরকে রশি দিয়ে বেঁধে ফেললো, ধরে ফেললো। আমরা এখানে আবার আরও একটি ক্লিক দিলাম,
এইদিকে একটি ক্লিক দিলাম, আর একটা বাকি আছে, এর বাইরে দিতে পারবো না, এদিকে একটা ক্লিক দিলাম, দেখা গেছে এটা আমাদের একটু বাহিরে চলে গেছে। আমরা এটাকে কি করব, এই যে দেখেন ধরে এদিকে নিয়ে আসতে পারলাম। এবার আমরা এন্টারে ক্লিক দিব অথবা উপরে টিক চিহ্নতে ক্লিক দিলে আমাদের বইটা সোজা হয়ে যাবে। দেখছেন আমাদের বই কিন্তু সোজা হয়ে গেছে। এই এরপরে আমরা এখানে যে ল্যাপটপের ডিসপ্লেটা এটাও আমরা সোজা করতে পারবো। পার্সপেক্টিভ ক্রপ টুলে গেলাম, যাওয়ার পর আমরা এই যে ছবির অংশটা এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, এখানে দিলাম, দিয়ে আমরা এন্টার, দেখেন সোজা হয়ে গেল। এ হচ্ছে পার্সপেক্টিভ টুল, বাঁকা জিনিসগুলো সোজা করা, এটার কাজ। ঠিক আছে, বাঁকা জিনিস সোজা করার কাজ হচ্ছে পার্সপেক্টিভ টুল। তারপরে হচ্ছে আমাদের এখানে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। স্লাইস টুলটা কি? স্লাইস টুলটা হচ্ছে আমরা যদি আবার এখানে যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো পিকচার আছে, অনেকগুলো ছবি। এখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এই ছবিটা দিল, ছবিটা দিয়ে বলল যে এখানে যে কটা ছবি আছে, যেমন 4/16টা, প্রায়, হ্যাঁ 16টা ছবি আছে, এই ছবিগুলো 16টাকে আলাদা করতে বলছে। এখন আমরা এটিকে কীভাবে আলাদা করব? তখন আমাদের এই স্লাইস টুলের কাজ লাগবে। স্লাইস মানে দেখেন ছুরির মতন, আমরা এগুলোকে কেটে ফেলবো। এইভাবে যেই ছবিটাকে আমরা কাটবো এটাকে এইভাবে ধরবো টান দিয়ে, দেখেন আমরা মাউস দিয়ে এটাকে টান দিয়ে ধরলাম, একটা ধরা হলো। আবার এখান থেকে এটাকে ধরলাম, আবার এখান থেকে এটাকে ধরলাম, যতটুকু প্রয়োজন এই যে ধরে নিলাম। আবার এই যে ছুরিটা দিয়া আবার ধরে নিলাম। এইভাবে প্রত্যেকটা ছবিকে আমরা ধরব। প্রত্যেকটা ছবি আমরা কি এইভাবে ধরব। এইভাবে আমরা সবগুলো ধরতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে স্লাইস টুলের কাজ, তার মানে স্লাইস করা, কাটা। এটা দিয়ে আমরা যতটুকু ধরবো ততটুকুই আলাদা আলাদা হয়ে যাবে। এই যে আমরা সবগুলো ধরলাম, এটা হচ্ছে স্লাইস টুল। এরপরে আমরা যাচ্ছি, এই যে দেখেন স্লাইস সিলেক্ট টুল। এখন দেখা গেছে আমরা এখানে একটা ক্লিক দিলাম, একটা ক্লিক সিলেক্ট করলাম এটাকে। এখন দেখা গেছে এটা আমরা একটু ভিতর দিকে আনবো, এই যে আনলাম। সিলেক্ট মানে সিলেক্ট করে একটু ছোট বড় করতে পারি। যেমন এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু ছোট করতে পারি, বড় হয়ে গেছে এই জন্য ছোটো করতেছি। এরপরে এটা ছোট হয়ে গেছে, এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করতে পারি, বড় করতে পারি। এই ধরনের যদি এদিক সেদিক হয়ে যায় তখন আমরা কি করব, স্লাইস সিলেক্ট টুলে ক্লিক দেব। এরপরে আমরা কি করব, এটাতে সেভ করতে হবে। সেভ করব কিভাবে, এটার সেভটা একটু ভিন্ন। তাহলে আমরা কীভাবে করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ ফর ওয়েব একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আসে না কেন, আরে কি স্লো হয়ে গেল।
হয়েছে। এই সেভ ফর ওয়েবে দেওয়ার পর এই ধরনের একটা অপশন আসবে। তখন আমরা এখান থেকে কি করব, এটাকে GIF নাকি না PNG-তে দিই, PNG-তে দিয়ে আমরা এটাকে সেভ করি। PNG-তে দিয়ে আমরা সেভ করলাম। এটা কোথায় সেভ করব, এটা আমরা সিলেক্ট করে দেব। কেমনটা লাগে? এত স্লো হয়ে গেলে হঠাৎ। এখন কথা আসতেছে। আচ্ছা, কথা তো আসে কিন্তু সেভ তো হইতেছে না, স্লো। এই যে আসছে। এখন আমরা যেখানে ইচ্ছা আমরা ডেস্কটপে রাইখা সেভ করে দিলাম এটাকে। এখন দেখি আমাদের সেভটা কি হয়েছে। এই যে নতুন একটা ইমেজ নামে হোল্ডার উঠছে। আমরা এখানে যদি ডাবল ক্লিক দেই, দেখেন প্রত্যেকটা ছবি আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা পিকচার আলাদা আলাদা। এই যে হালকা, এটি হচ্ছে বাকি অংশগুলো, বাড়তি অংশগুলো আলাদা হয়ে যাবে। এই যে বাড়তি অংশগুলো আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে এই যে বাড়তি অংশগুলো আমরা কি করব, ডিলিট করে দেব। এই যে দেখেন এখানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে সেভ হয়ে গেল। এ হচ্ছে স্লাইস টুলের কাজ। ঠিক আছে, আচ্ছা, স্লাইস টুল গেল। তারপরে আমাদের কাজ হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলটা আমরা চিনব, কালার স্যাম্পলার টুল, এই দুটো টুল আমরা একটু দেখব। আমরা যদি একটা পিকচার নিয়ে আসি, এটা নিলাম। আইড্রপার মানে হচ্ছে এই যে এটার নাম হচ্ছে আইড্রপার টুল। দেখছেন, এটার নাম আইড্রপার টুল। এই আইড্রপার টুলে ক্লিক দিলে কি হয়, আমরা এখানে জানি দুটা কালার বক্স আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি আইড্রপার টুলটাতে যাওয়ার পরে অটোমেটিক আমাদের মাউস পয়েন্টারটা একটা কলমের মতন হয়ে গেল। এটা আমরা যেখানে ক্লিক দিব অটোমেটিক ফরগ্রাউন্ডে এই কালারটা চলে আসবে। যেই কালার দিব এই কালারটা ফরগ্রাউন্ড কালারে চলে যাবে। দেখেন এই যে কালারটা ফরগ্রাউন্ড কালারে চলে গেল। যেটাতে ক্লিক দিব, যেখানে দিব ঠিক ওই কালারটা যেখানে দিব হুবহু ওই কালারটাই এখানে ফরগ্রাউন্ডে চলে আসবে। এতটুকুই আইড্রপার টুলের কাজ আপাতত। ঠিক আছে, কালার কপি করা। আইড্রপার টুলের কাজ মানে কালার কপি করা। যেই কালারটা আমার পছন্দ হয়েছে এই কালারে আমি ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে এই কালারটা ফরগ্রাউন্ডে কপি হবে। যখন ফরগ্রাউন্ডে কপি হবে আমরা কি করব, একটা সিলেক্ট করে আমরা সিলেকশনের ভিতরে ফরগ্রাউন্ড কালারটাকে আমরা প্লেস করতে পারবো।
ঠিক আছে, এ হচ্ছে আইড্রপার টুলের কাজ। তারপরে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলের কাজ এটাই নিলাম, একটা ক্লিক দিলাম, এই কালারের এই যে RGB এই কালারের কোডটা এখানে চলে আসছে। আমি কয়েকটা নিতে পারি, এখানে এই কালারটা নিলাম, এই কালারের কোড চলে আসলো। ওই যেখান থেকে ইয়েলো কালার নিলাম, ইয়েলো কালারের কোডটা চলে আসলো। এখান থেকে এই কালারটা নিলাম, কোড চলে আসলো। এই চারটার মাঝে এই দেখেন RGB এই তিনটা কালার, তিনটা কোড নাম্বার দিলাম, আর হবে না, চারটার বেশি হবে না। ঠিক আছে, আপডেট ভার্সনে 8টা কি 10টা পর্যন্ত হয়, এখানে 4টা। আচ্ছা, এই যে দেখেন আমরা যে RGB কালারটা নিলাম, কিভাবে আমরা এখানে প্লেস করব। একটা ক্লিক, কালারের উপরে এক ক্লিক দিলেই আমাদের কালার বক্সটা চলে আসে। দেখেন এই কালার বক্সের মাধ্যমেও RGB নামে একটা অপশন আছে, একটা দুইটা তিনটা। এ আর দেখেন আমরা এই কালারটা এখানে 3 নম্বর যে কালারটা আমরা নিলাম, এই কালারটা আমরা ফরগ্রাউন্ডে আনবো। আর এর মাঝে কত 215, আমরা এখানে লিখে দিব 215। জি এর মাধ্যমে 213, এটা জি, জি এর মাঝে লিখে দিব 213। বি এর মাঝে আছে 72, আমরা এই বি এর মাঝে দিব 72। দেওয়ার সাথে সাথে ওকে ক্লিক দিলাম, আমরা যেই কালারটা নিয়েছিলাম এখানে ঠিক এই কালারটা এখানে চলে আসছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারে নেই, কোনটা নিব? প্রথমেরটা। প্রথমেরটা কী কালার? এই যে দেখেন এই কালারটা। প্রথমে RGBর মাঝে, আর এর মাঝে আছে 198, আমরা এখানে আর এর মাঝে দেব 198। এরপরে জি এর মাঝে আছে এই যে 43, আমরা দিব 43। বি এর মাঝে আছে 49, আমরা এখানে দিব 49। দেখেন হুবহু ওকে দিলাম, ওই কালারটা চলে আসলো, এই যে কালারটা, এই কালারটা। তাহলে এটি হচ্ছে কালারের কোড। আমরা কোনটার মাঝে কোন কালারের সংখ্যা দিলে কি কালার হবে, এই কালারের কোডটা আমরা কালার স্যাম্পলার টুল দিয়ে ধরে রাখতে পারি। রুলার টুল, রুলার মানে এই যে উপরে যে অংশগুলা, এটার নাম হচ্ছে রুলার। যেমন আমরা এই টান দিলাম, এই যে চলে আসলো, এগুলো হচ্ছে রুলার। ঠিক আছে, এটা হচ্ছে রুলার। আমরা এই রুলারকে ধরে আবার উপরে উঠাই দেব। এই রুলার ধরে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসব, আবার এখান থেকে টান দিয়ে নিচে নিয়ে আসব, এদিক থেকে এদিকে নিয়ে আসব, এদিক থেকে আবার এদিকে। এটা হচ্ছে একটা রুলার। আমরা রুলার উঠাইব কীভাবে? আবার দইরা উপরে উঠাই দেব, দইরা এভাবে রুলারের ভিতরে উঠাই দেব, ব্যাস। এই হচ্ছে রুলার। রুলারের আরও একটি সুন্দর কাজ আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এই যে বইটা, বইটা দিয়ে আমি দেখাই, বইটা কিন্তু অনেকটা বাঁকা। এই অংশটা কিন্তু সোজা, আমরা জানি যে বইটা সোজা করলে এই অংশটা সোজা যাবে। আমরা রুলার টুলে এই রুলারে ক্লিক দিলাম, দেওয়ার পর এই বইটার বরাবর এই দেখেন ক্লিক দিলাম, যে টান দিয়ে আমরা বইয়ের বরাবর টান দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে এই যে এখানে একটা ক্লিক দিব, দিলাম, দেখেন বইটা কিন্তু সোজা হয়ে গেল, বই কিন্তু আমাদের সোজা হয়ে গেছে। রুলার, এই হচ্ছে রুলারের কাজ। ঠিক আছে, এটা অনেকে দেখাবে না, আমি দেখাই দিলাম রুলারের কাজটা এইভাবে। তারপর আমাদের কাজ হচ্ছে নোট টুল। নোট টুলের মানেটা কি? আমরা যদি
মনে করেন এই পিকচারটা নিলাম। নোট টুলটার মানে হচ্ছে এই পিকচারের মাঝে ক্লায়েন্ট বলল যে এই পিকচারটা পরিবর্তন করতে হবে। এখন হঠাৎ আমার কাজে, আমি একটু কাজে ব্যস্ত, হঠাৎ খুললাম, ক্লায়েন্ট বলল এটা পরিবর্তন, আমি কি করব? এখন কাজ করতে পারবো না, এটাকে পরিবর্তন করতে পারবো না। এখানে একটা ক্লিক দিয়ে এই যে নোটের মধ্যে একটা বুক আসছে, আমরা এখানে লিখে রাখতে পারি যেখানে কি বলছে, আমরা যে কোনো একটা জিনিস লিখে রাখলাম। এরপরে এখানে একটা সমস্যা আছে, ক্লিক দিলাম, দেখেন নোট টুল চলে আসলো, একটা লেখা লিখলাম, এখানে একটা ক্লিক দিলাম, নোট চলে আসলো, এখানে দিলাম, নোট চলে আসলো। এখন যে এই যে নোটটা চলে আসলো, এখন আমরা যদি এখন এটা সেভ করার সময় পিএইচডিতে সেভ করি, সেভ অথবা সেভ আস যাইয়া আমরা এই যে দেখেন ফটোশপ পিএইচডি, আমরা ফটোশপ পিএইচডিতে যদি সেভ করি তাহলে ওই অংশটা থাকবে। কোন অংশটা? এই নোট টুলের অংশটা থাকবে। যখন আমরা এটাকে আবার ওপেন করব তখন এই নোট টুলটা আবার চলে আসবে। আমরা যদি নোটের উপরে একটা ক্লিক দিই, এটাতে কি লিখছিলাম এটা চলে আসবে, এই যে চলে আসলো, ডাবল ক্লিক দিলাম, চলে আসলো। এটাতে কি আছে? এই যে লেখাটা চলে আসলো। এটাতে কি লিখছিলাম? চলে আসলো। এটাতে কি লিখছিলাম? চলে আসলো। দেখছেন? এগুলোকে আবার রিমুভ করব কিভাবে? এখানে রাইখে রাইট বাটন ক্লিক দিবেন, ডিলেট নোট। একটা করবেন না সবগুলো করবেন? আমরা সবগুলো করে দেব। এ হচ্ছে নোট করে আমরা কিছু কিছু টুল রাখতে পারবো। তারপরে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। এটা কি? স্টেপ ফরওয়ার্ড মানে আমরা মনে করেন এখান থেকে এখানে গেলাম, এই যে ছবিটা এটা আমরা কেটে ফেললাম, কি দিয়ে? ডিলিট দিয়ে কেটে ফেললাম একটা। আমরা আবার এই ছবিটাকেও কেটে ফেললাম দুইটা। ইচ্ছা আমরা যতটা পারি কেটে ফেললাম, এই যে আবার এটাও কেটে ফেললাম। এখন আমরা যে এই ছবিগুলো কেটে ফেললাম, আমরা মনে করতেছি যে না আগেরগুলো সঠিক, আমরা পিছনের দিকে যাব, হ্যাঁ, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করব। এই যে এটা কোথায় আছে? এডিট, এডিটের মাঝে আছে। আমরা এখন স্টেপ ব্যাকওয়ার্ড করব। স্টেপ ব্যাকওয়ার্ড মানে যেই কাজগুলো আমরা পিছনে করে আসছি ওই কাজগুলো একটা একটা করে আমরা নিয়ে আসব। এই যে সিলেকশনটা ছিল, আমরা সিলেকশনটা প্রথমে নিলাম, আবার এডিটে গেলাম, আবার সেট ব্যাকওয়ার্ড, এই দেখেন একটা ছবি চলে আসলো। আবার গেলাম, আবার স্টেপ ব্যাকওয়ার্ড, আবার আরও একটি আরেকটা ক্লিক দিতে হবে, এই যে আরেকটা ছবি চলে আসলো। এডিটে গেলাম, আবার আসলাম, আবার আসলাম, দেখেন আরেকটা চলে আসলো। আবার আসলাম, এই দেখেন আরেকটা চলে আসলো। ঠিক আছে? এখন আমরা মনে করি যে না আমরা আবার সামনের দিকে যাব, তখন আবার এডিটে যাইয়া স্টেপ ফরওয়ার্ড, এই যে কেটে গেল, আবার স্টেপ ফরওয়ার্ড, ওইখানে সিলেক্টটা গেছে, ফরওয়ার্ড চলে গেল। আমরা কিন্তু এই কাজগুলো শর্টকাটে কিবোর্ড দিয়ে করতে পারি। কিভাবে করব? কিবোর্ডটা তো এখানে পাবো না। কিবোর্ডটা মনে নাই, কারণ মনে আছে না এখানে কিবোর্ডটা কিভাবে আনে আপনারা জানেন? জি আমার মনে আছে। বলেন তো। সার্চ বারে সার্চ দেন, KEY দিয়ে সার্চ দেন, এসে পড়বে। কে ওয়াই ই বি, না এটা না, আসছে না, কে ওয়াই হবে না। অন আরে স্ক্রিন কিবোর্ড, কাজ হ্যাঁ এটার নাম হ্যাঁ হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ান, হ্যাঁ ঠিক আছে।
ON এই যে লিখলাম, চলে আসছে, ঠিক আছে। এই বাস, এটা ক্লিক দিলাম। এটা আমি নিয়মিতই ব্যবহার করি। এই যে কিবোর্ডটা চলে আসলো, ঠিক আছে। আমরা যদি এই যে দেখেন কন্ট্রোল অল্ট্রা, কন্ট্রোল আল্ট্রা জেড, এটাতে যদি ক্লিক দিই জেড, তাহলে আমাদের স্টেপ ব্যাকওয়ার্ড হবে। কন্ট্রোল আল্ট্রা জেড, স্টেপ ব্যাকওয়ার্ড। কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, তখন স্টেপ ফরওয়ার্ড হবে, ঠিক আছে। দেখেন কন্ট্রোল আল্ট্রা জেড কোথায়, হ্যাঁ, কন্ট্রোল আল্ট্রা জেড, এই যে দেখেন চলে আসতেছে। আবার কন্ট্রোল শিফট জেড, আবার চলে যাচ্ছে, দেখছেন। কন্ট্রোল আল্ট্রা জেড, আবার পিছনে দিকে যাচ্ছে। এই হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। আশা করি আজকের কাজগুলো আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আজকে ভিডিওটা একটু দিয়ে দিয়েন। আর যাই হোক, মানে আজকে ফটোশপে একটা কাজ করতেছিলাম, যে কাজটা পাইতেছিলাম না, এখানেই দেখছি আর কি, দেখার পরে শিখলাম। কোন কাজটা এটা? ওই যে ক্রপ টুলের সিস্টেমটা, যখন একটু আঁকা বাঁকা হয়ে থাকে ওটা সোজা করে। আচ্ছা, সোজা করে আর একটা জিনিস, কোন সাইজ আপনারা নেবেন এটা কিন্তু গুগলে ক্লিক করলেই চলে আসবে, যে ফটো সাইজ লেখেন, দেখেন চলে আসতে পারে PSO ফটো সাইজ। দেখি কিছু আসে কিনা, কিন্তু অনেক সাইজ চলে আসছে। ছবিতে ক্লিক দিবেন, দেখেন এখানে অনেক ধরনের সাইজ কিন্তু চলে আসছে, অনেক। এই যে এখানে একটা ক্লিক দিলাম, এইভাবে সাইজ কিছু নামাই নেবেন আপনারা যে সাইজে ক্রপ করতে চান। দেখেন পিকচার ফ্রেম সাইজ, এই সাইজগুলো, আরও অনেক সাইজ আছে, আপনারা যে সাইজ নিতে চান, এখানে অনেকগুলো সাইজ।